নমস্কার, আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমিতা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই ইউটিউব চ্যানেলটিতে। আপনারা জানেন যে আমরা প্রত্যেকেই ভীষণ আতঙ্কিত হয়ে যাই যখন আমাদের প্রিয়জন আইসিইউতে ভর্তি হয়। জীবন বাঁচানোর ক্ষেত্রে একদম শেষ মুহূর্তে আমাদের কাছে ভরসার একটাই নাম, একমো সাপোর্ট সিস্টেম। এখন স্বাভাবিকভাবে অনেকের মনে প্রশ্ন ওঠে, এই একমো ব্যাপারটা কি, আর এই একমো ব্যাপারটা একজন পেশেন্টের ক্ষেত্রে কতদিন পর্যন্ত চলতে পারে। যে সমস্ত পেশেন্টদের একমো সাপোর্ট সিস্টেমের মধ্যে রাখতে হচ্ছে তাদের ক্ষেত্রে কোন কোন বিষয় নিয়ে সতর্ক হওয়া দরকার, চিকিৎসকরা কিভাবে এই সাপোর্ট সিস্টেমটা নিয়ে কাজ করেন, এই সমস্ত বিষয় নিয়ে হাজার প্রশ্ন থাকে পেশেন্টদের মনে এবং পেশেন্টের পরিবারের লোকজনদের মনে। তাই আজকে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আর আমাদের সঙ্গে যিনি আজকে আলোচনায় রয়েছেন তিনি শহর কলকাতার বিশিষ্ট চিকিৎসক অর্পণ চক্রবর্তী স্যার। নমস্কার স্যার। স্যার, আপনার কাছে একদম প্রথমে যে বিষয়টা জানতে চাইবো, এই যে আমরা একমো নিয়ে এত কথা শুনি, সাধারণ মানুষদের জন্য যদি একটু বলে দেন যে একমো ব্যাপারটা আসলে কি। দেখুন, একমো ব্যাপারটা বলতে গেলেই যেটা বলতে হবে, এটা একটা আর্টিফিশিয়াল হার্ট লাং সাপোর্ট। আচ্ছা। এবং এর যদি ইতিহাসটা খুঁজে বার করি আমরা, এর ইতিহাস আমরা পাবো হচ্ছে আমাদের যে কার্ডিওথোরাসিক অপারেশন যখন করা হয়, হার্টের অপারেশন করা হয়, হার্টকে বন্ধ রেখে কিছুক্ষণের জন্য অপারেশন করা হয়। তো সেই সময় শরীরের যে রক্ত সঞ্চালন যে চালায় সেটা হচ্ছে কার্ডিওপালমোনারি বাইপাস মেশিন। সেইটারই একটা উন্নততর ভার্সন হচ্ছে আমাদের একমো। এখানেও আমরা হার্ট কিংবা লাংসের অসুখে যখন আর কোনো উপায় থাকে না, প্রথাগত যে সমস্ত ট্রিটমেন্ট আছে সেগুলো ফেল করেছে, অথবা রোগী এক্সট্রিমলি সিক, তাকে আর অন্য কোনো পদ্ধতিতে সাপোর্ট দেওয়া যাচ্ছে না, তখন এই একমো অ্যাপ্লাই করা হয়। তাহলে এক কথায় বলতে হলে একমো একটা আর্টিফিশিয়াল হার্ট লাং সাপোর্ট, এবং সেটা আমাদের যে কার্ডিওপালমোনারি বাইপাস মেশিন সেখান থেকেই এসেছে। আচ্ছা স্যার, এই যে আপনি বলছেন যে হার্ট আর লাংসের ক্ষেত্রে এটা একটা সাপোর্ট সিস্টেম, তাহলে কোন কোন ধরনের হার্টের সমস্যাগুলো বা কোন কোন ধরনের ফুসফুসের সমস্যাগুলোর ক্ষেত্রে এটাকে আপনাদের ব্যবহার করতেই হয়? দেখো, ফুসফুসের সমস্যাকে আমরা যদি দুভাগে ভাগ করি, সেটা আমাদের একটা বলা হবে যে একটা অ্যাকিউট কোনো একটা সমস্যা হয়েছে, যেমন সেটা একটা নিউমোনিয়া হতে পারে, নিউমোনিয়া থেকে একটা এআরডিএস হতে পারে, দুটো লাং সাদা হয়ে গেল, যেটা অনেক সময় দেখা যায়, যেটা ভাইরাল নিউমোনিয়া, যেটা কোভিডে অনেক সময় দেখা গেছিল। আর একটা হচ্ছে ক্রনিক সমস্যা। ক্রনিক সমস্যা মানে কিছু ফাইব্রোটিক লাং ডিজিজ আছে, সেক্ষেত্রেও লাংস অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড আদান প্রদান করতে পারে না। এখন একমোর ব্যবহার এই দুটো ক্ষেত্রেই হতে পারে, কিন্তু প্রথাগত চিকিৎসায়, নর্মাল যে রেগুলার প্র্যাকটিসে আমরা যেটা বলি যে এই অ্যাকিউট লাংসের সমস্যাগুলো, যেগুলো নিউমোনিয়া, এআরডিএস, অথবা কোনো একটা কারণে বুকে জল জমে গেছে, সেই যে পরিস্থিতিগুলোতে যখন একমো দেওয়া হয়, সেটা হচ্ছে পার্টিকুলারলি সব থেকে কমন ইন্ডিকেশন। কোভিডের সময় আমরা যেহেতু একমোর ইউজটা অনেক বেশি দেখেছি, সেহেতু কোভিডের উদাহরণটা টেনেই বলা যায় যে কোনো রিভার্সিবল নিউমোনিয়া, যেখানে আমরা বুঝতে পারছি যে এই নিউমোনিয়াতে লাংসটা খারাপ হয়েছে ঠিকই, কিন্তু যদি একে কিছুদিন সময় দেওয়া যায়, কিছুদিন রেস্ট দেওয়া যায় অর্গানটাকে, এবং সেই সময়ের জন্য একমো মেশিনটা লাংসের কাজটাকে করে দেবে, অর্থাৎ অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদানটা ওই মেশিনের মাধ্যমে হবে, ওই আর্টিফিশিয়াল লাংসের মাধ্যমে হবে, তাহলে যে অসুস্থ অঙ্গটা আমাদের লাংসটা এক্ষেত্রে খুব কাজ করতে পারছে না, খুব অসুস্থ হয়ে আছে, সে আস্তে 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 ঠিক হয়ে যাবে এবং আমরা একমোটাকে সরিয়ে নিতে পারবো, উনি ধীরে 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 নর্মাল লাইফে চলে আসবে। এটা হচ্ছে বেসিক্যালি অ্যাকিউট ক্ষেত্রে দেখা, এটাই খুব কমনেস্ট, মানে প্রায় 90% ইউজ সেটাই। আর একটা যেটা বললাম ক্রনিকের ক্ষেত্রে, অনেক সময় দেখা যায় যে তাদের ক্ষেত্রে লাংস প্রতিস্থাপনের দরকার পড়ছে। এখন এই প্রতিস্থাপনের আগে সুইটেবল লাং না পেলে, হঠাৎ করে উনি খুব শরীর খারাপ হলো, ওনার অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড একদমই আদান প্রদান হচ্ছে না, তখন টেম্পোরারিলি একমোতে সাপোর্টে তাকে নিয়ে নেওয়া হয়, যতক্ষণ না সেই পার্টিকুলার লাংসটা পাওয়া যাচ্ছে, নতুন লাংস, প্রতিস্থাপনযোগ্য লাংস না পাওয়া। এটাকে আমরা ব্রিজ টু ট্রান্সপ্লান্ট বলি। তাহলে প্রথমটা হচ্ছে ব্রিজ টু রিকভারি, আর দ্বিতীয়টা হচ্ছে ব্রিজ টু ট্রান্সপ্লান্ট। মোস্টলি একমোর যে ইউজটা, সেটা আমরা বোঝাতে গেলে ব্রিজ টু রিকভারিটাকেই বলা হয়।
আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের বাড়ির কোনো লোক যদি সংকটময় মুহূর্তে একেবারে পরিস্থিতিতে পড়ে যান, তাহলে কিন্তু অবশ্যই আপনারা ভরসা রাখতে পারেন স্যারের ওপর। আপনাদের সকলের জন্য রয়েছেন ডক্টর অর্পণ চক্রবর্তী। স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা অবশ্যই স্যারের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর পাশাপাশি এই যে একমো সাপোর্ট সিস্টেম নিয়ে স্যার এতগুলো কথা বলছেন, তো সেই জায়গা থেকে আমরা আরও কয়েকটা বিষয় স্যারের থেকে জেনে নেব। স্যার, এই একমোর পাশাপাশি আমরা আরও একটা কথা শুনি যে খুব খারাপ অবস্থা পেশেন্টের, সেক্ষেত্রে আমাদের ভেন্টিলেশনে দিতে হবে। এই একমো আর ভেন্টিলেশনের ডিফারেন্সটা কি, নাকি দুটো একই? না, দুটো এক নয় এবং যথেষ্ট ডিফারেন্স আছে। আমরা যেটা বলছি যে একমোটা দেওয়ার আগে আমাদের সমস্ত রকমের যে সমস্ত কনজারভেটিভ মেথড অফ ট্রিটমেন্ট আছে হ্যাঁ, সেগুলো কিন্তু সব ইউজ করতে হবে। প্রত্যেকটা আচ্ছা। জিনিস যদি ফেল করে তাহলেই একমোর কথা আসে। মানে একমোটাই শেষ আশা? না, হ্যাঁ, তাই বলা যেতে পারে শেষ আশা, কিন্তু তার আগে তোমাকে সমস্ত যে ট্রিটমেন্টগুলো আছে সেগুলোকে তোমাকে করতে হবে। যেমন ধরা যাক যে একজনের কারো নিউমোনিয়া হচ্ছে, তার একটা অক্সিজেন লাগবে, তাহলে অক্সিজেন আগে দিতে হবে। বিভিন্ন মেথড অফ অক্সিজেন ডেলিভারি আছে, বাইপ্যাপ আছে, হাই ফ্লো নেজাল সিস্টেম আছে, অথবা ভেন্টিলেটর আছে। এখন ভেন্টিলেটর কিভাবে কাজ করে? ভেন্টিলেটর একটা প্রেশার নিউম্যাটিক সিস্টেম। ও তোমাকে নর্মাল লাংসটাকে একটা প্রেশার দিয়ে, কিছু কিছু প্রেশার দিয়ে তাকে ফুলিয়ে রাখার চেষ্টা করে, যাতে অক্সিজেনটা ঢোকে এবং কার্বন ডাইঅক্সাইডটা বেরিয়ে আসে। এখন ভেন্টিলেটর ঠিক ততক্ষণই কাজ করবে যতক্ষণ লাংসটা একটা নরম অবস্থায় আছে এবং কিছুটা হলে অক্সিজেন আদান প্রদান হচ্ছে, সেই জায়গায় ভেন্টিলেটর সেটাকে ফেসিলিটেট করে। আচ্ছা। ভেন্টিলেটর যখন কাজ করা বন্ধ করছে, অথবা আমরা দেখছি যে ভেন্টিলেটর কাজের থেকে অকাজ বেশি করছে, ভেন্টিলেটর ইনডিউস লাং ইনজুরি হচ্ছে, খুব জোরে জোরে শক্ত লাংকে ভেন্টিলেট করতে গেলে দেখা যাচ্ছে লাংটা ফেটে যাওয়ার চান্স থাকছে। আচ্ছা। সেক্ষেত্রে আমরা তখন লাং রেস্টকে প্রেফার করি। এই লাং রেস্টে কি করা হয়, যে আমরা ভেন্টিলেশন এত বেশিও দেব না যেখানে লাংসটা ক্ষতিগ্রস্ত হয়, তখন আমরা পেশেন্টকে একমোতে দিই এবং ভেন্টিলেশনটাকে যতটা পারা যায় কমিয়ে রাখা হয়, যতক্ষণ না লাংসটা আবার শক্ত অবস্থা থেকে একটা নরম অবস্থায় অথবা হেলদি লাঙে ফেরত আসছে, তখন আবার আমরা একমোটা খুলে ভেন্টিলেটরে রাখা হয়। তো একমোর ভেন্টিলেশন এবং একমোর মধ্যে মেজর ডিফারেন্স যেটা হচ্ছে, ভেন্টিলেশন কিন্তু লাংসের থ্রু দিয়েই কাজ করে, আর একমো হচ্ছে লাংসকে বাইপাস করে কাজ করছে। খুব সহজভাবে আপনি ব্যাপারটা বুঝিয়ে দিলেন। আচ্ছা স্যার, কোনো পেশেন্টকে যদি একমো সাপোর্ট সিস্টেম দিতে হয়, তাহলে সাধারণত আপনারা কতদিন পর্যন্ত এই সাপোর্ট সিস্টেমটা রাখেন? এটা খুব একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা সবাই আমাদের জিজ্ঞাসা করেন, কারণ অবভিয়াসলি এটার একটা ইউজটা এখনো যে খুব সুপারফ্লুয়াস হিসেবে হয়েছে তা নয়, লোকের অজ্ঞতাও থাকে। মোটামুটি যে কোনো লাংসের অসুখে, যেমন অ্যাকিউট লাংসের অসুখে মিনিমাম আমরা বলি যে একটা 2 সপ্তাহের পিরিয়ড থাকে, যেখানে কিন্তু পেশেন্টের লাংসের একমোর সাপোর্ট দরকার পড়ে। আচ্ছা। সেক্ষেত্রে হার্টের সাপোর্টের ক্ষেত্রে যদি একমো লাগানো হয়, সেক্ষেত্রে আমরা বলি যে হয়তো 8 থেকে 10 দিন কি 12 দিনের একটা সাপোর্ট সিস্টেম লাগে, কারণ যে কোনো একটা, এটা হচ্ছে গড় অনুপাত। এখন এই পার্টিকুলার নাম্বারটা সমস্ত পেশেন্টের ক্ষেত্রে আলাদা হয়। এটা আমি একটা গড়ের কথা বললাম। কখনো কখনো দেখা গেছে, যেমন কোভিডের সময় দেখা গেছে অনেক প্রলং লাং ইনজুরি হয়েছে এবং সেটা আস্তে আস্তে অনেক দিন আমাদের একমো দিতে হয়েছে, কাউকে 100 দিনও একমো দিতে হয়েছে, কাউকে 4 মাস 5 মাস 6 মাস একমো দিতে হচ্ছে। তো সেগুলো একটু এক্সেপশনাল, কিন্তু মোটামুটি দেখা যায় যে একটা 2 থেকে 3 সপ্তাহের সময় আমরা বাড়ির লোকের ক্ষেত্রে বলে থাকি, যখন যে সময়টাতে অপটিমালি লাংস সেরে হওয়ার অবস্থায় আসে। দর্শকদের উদ্দেশ্যে বলবো, আপনার পরিবারের কোনো মানুষকে যদি কখনো একমো সাপোর্ট দেওয়ার প্রয়োজন হয়, তাহলে কিন্তু অকারণে অযথা দুশ্চিন্তা করবেন না। বিষয়টা আপাত দৃষ্টিতে বেশ খানিকটা জটিল মনে হলেও অবশ্যই ভরসা রাখবেন চিকিৎসকদের ওপর। আর এই ধরনের সংকটময় মুহূর্তে যদি আপনারা কখনো পড়েন, তাহলে স্যার তো আপনাদের সঙ্গে সব সময় রয়েছেন। আপনারা সরাসরি স্যারের সঙ্গে যোগাযোগ করতে পারেন। স্যারের সঙ্গে যোগাযোগ করার জন্য আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু কল করতে পারেন। স্যার, এবার একটা কথা বলুন, একমোর এই যে ব্যাপার, এটা তো পুরোপুরি একটা মেকানিক্যাল প্রসেস। এই যে মেকানিক্যাল প্রসেসটা কন্টিনিউ করতে গিয়ে যদি কোথাও কোনো গ্লিচ ধরা পড়ে, তখন আপনারা ব্যাপারটা কিভাবে ম্যানেজ করেন? দেখো, সব কটা ট্রিটমেন্ট মেথড যেগুলো আমরা ফলো করি, তার সবেরই কিছু এফেক্ট এবং সাইড এফেক্ট আছে। একদম। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, যে কোনো মেথডই
ফুল প্রুফ তখনই হয় যার এফেক্টটা সাইড এফেক্টের থেকে অনেক বেশি। হ্যাঁ, তো এখানেও ক্ষেত্রেও তাই। এর যে চিকিৎসা ক্ষেত্রে এর যে অবদান আছে সেই তুলনায় এর সাইড এফেক্টের সংখ্যা কিন্তু খুবই নগণ্য। এবং বলতে দ্বিধা নেই, এবং যে কমপ্লিকেশনস গুলো আমরা আগে দেখতাম সেগুলো অনেক বেশি উন্নত বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে এই যে আর্টিফিশিয়াল লাংসটা তৈরি করা হয়েছে, আর্টিফিশিয়াল হার্টগুলো তৈরি করা হয়েছে, এগুলো খুব সেফ এবং পেশেন্টের যে সিস্টেমের সঙ্গে খুব ভালো মিলেজুলে কাজ করে। তা সত্ত্বেও কিছু কিছু সমস্যা হতে পারে। সবকটা সমস্যাই কিন্তু অত্যন্তভাবে ট্রিটেবল, এবং তার জন্য পার্টিকুলারলি আমাদের ট্রেনিং এর ব্যবস্থা আছে, যেটাকে আমরা ট্রাবল শুটিং বলি। যে কোনো সমস্যা হলে আমরা ট্রাবল শুট করি, এবং বারে বারে ট্রেনিং এর মাধ্যমে যারা এই একমো সিস্টেমের সাথে যুক্ত, একমো টিমের সাথে যুক্ত, একমোর একটা ডিপার্টমেন্টের সাথে যুক্ত, তারা কিন্তু এই সমস্যাগুলো খুব সহজে মিটিয়ে ফেলতে পারে। এই যে আপনার এত দীর্ঘ মানে বছরের অভিজ্ঞতা, সেখানে আজও কি মনে হয় এই যে একমো সাপোর্ট সিস্টেম নিয়ে পেশেন্টদের মধ্যে বা পেশেন্টের যারা পরিবারের লোকজন রয়েছে তাদের মধ্যে কোনো ভুল ধারণা রয়ে গেছে, বা তারা অযথাই আতঙ্কিত হচ্ছেন, এরকম কিছু? অবভিয়াসলি সেরকম তো রয়েইছে। তার কারণ হচ্ছে এটা এতটাই কঠিন সময়ে ইউজ করা হয়, এবং রোগীর অবস্থাও সবসময় যে ভালো থাকে তা নয়। তো সেক্ষেত্রে কিছু ব্যর্থতার ইতিহাস তো থাকবেই, কিন্তু তা সত্ত্বেও আমি যদি আমার প্র্যাকটিসটাকে দুভাগে ভাগ করি, প্রথম দিকে আমরা যেভাবে দেখতাম, এখন কিন্তু সেই ভয় ভীতিগুলো অনেকটাই কেটেছে, এবং আমাদের বোঝানোটাও অনেক সুবিধা হয়। এবং সেক্ষেত্রে যারা একমো ব্যবহার করে কিছুটা বেনিফিটেড হয়েছেন, তারা কিন্তু তাদেরও সাহায্য নেওয়া হয়। একটা কনসর্টিয়াম অফ একমো সার্ভাইভার্স তৈরি করা হয়েছে, এবং তারাও কিছুটা আমাদের হেল্প করেন। স্যার, এই যে একমোর যে সাপোর্ট সিস্টেম বা একমোর প্রসেস, সেটা নিয়ে তো মানুষদেরকে আপনারা সচেতন করছেন বা পরিষ্কারভাবেই বোঝাচ্ছেন। আজকে দর্শকদের উদ্দেশ্যে আপনার কি পরামর্শ থাকবে? দেখুন, আপনাদের উদ্দেশ্যে আমাদের একটাই কথা বলার, যে এই সমস্তগুলোই হচ্ছে আমাদের মানে গুড ফর ম্যানকাইন্ড জন্য ভাবা, এবং পার্টিকুলারলি ক্রিটিক্যাল কেয়ারে কাজ করতে গিয়ে আমরা দেখেছি যে এই ধরনের যে একটা খুব সাংঘাতিক মুহূর্তগুলোতে যেখানে এই সাপোর্ট সিস্টেমগুলো দরকার পড়ে, সেটা ভেন্টিলেটর হোক, একমো হোক, সঠিক জ্ঞান এবং তার যে প্রয়োগ, এই দুটোই খুব ইম্পর্ট্যান্ট দরকার পড়ে যায় সেই সময়টাতে। তো আপনি যদি সেই ডাক্তারবাবুর কাছে গেছেন যিনি এই জিনিসটা অনেকদিন ধরে প্র্যাকটিস করছেন, তার একটা অভিজ্ঞতা আছে, সেই ডাক্তারবাবুই আপনাকে সঠিকভাবে সেই সময়ের উপদেশটা দিতে পারবেন, এবং সেখানে একটা বিশ্বাস এবং আলোচনার মাধ্যমেই কিন্তু এই ব্যাপারগুলো আমরা করে থাকি, এবং সাফল্য কিন্তু আগের থেকে অনেক বেড়েছে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শকদের উদ্দেশ্যে বলবো একটাই কথা, যে পরিস্থিতি যতই জটিল হোক না কেন, অবশ্যই ভরসা রাখুন চিকিৎসকদের ওপর। তারা কিন্তু সব সময় রয়েছেন আপনাদের পাশে। যে কোনো ধরনের সমস্যায় কিন্তু আপনারা অবশ্যই পাশে পাবেন স্যারকে। ডক্টর অর্পণ চক্রবর্তীর সঙ্গে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করবেন, এবং সেখান থেকে আপনারা সরাসরি জেনে নিতে পারবেন। স্যার এই মুহূর্তে রয়েছেন কলকাতার অ্যাপোলো হাসপাতালে, এবং একই সঙ্গে নরেন্দ্রপুর অ্যাপোলো হাসপাতালেও আপনারা স্যারকে পাবেন। এইভাবে আপনারা অবশ্যই কিন্তু প্রত্যেকটা জীবনের জটিল পরিস্থিতি স্যারের কাছ থেকে আশার আলো পেয়ে যাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আবার পরের একটা এপিসোডে। আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার। নমস্কার।